হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক পঁয়ষট্টি পেপার 2026 এর অঙ্কের পেজ নাম্বার 394 এবং সেট নাম্বার 6 এর 1 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে একের দিকে আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি ক্ষেত্রে সঠিক উত্তরটি নির্বাচন করো। তো একের দাগে আছে 2 3 4 4 3 2 3 2 4 7 8 8 9 9 7 9 8 7 রাশি তথ্যের সংখ্যাগুরু মান। তাহলে দেখতে হবে কোন সংখ্যাটার পরিসংখ্যা সবচেয়ে বেশি, সেটাই হবে সংখ্যাগুরু মান। তাহলে এখানে লিখব শ্রেণী আর এখানে লিখব পরিসংখ্যা। তো শ্রেণী বলতে এখানে যে সংখ্যাগুলো আছে, মনে করো 2 2, এখানে 1 2 3, 2 আছে 3খানা, অর্থাৎ 2 এর পরিসংখ্যা 3। এরপরে 3 3 এর পরিসংখ্যা 1 2 3, তাহলে 3 এর পরিসংখ্যাও 3। 4 4 এর পরিসংখ্যা দেখো, এখানে 4 আছে, একটা দুটো তিনটে, ও 4 আছে 3খানা, তাহলে 4 এর পরিসংখ্যাও 3। 5 নেই, 6 নেই, 7 আছে। এক 2 3, 7 এর পরিসংখ্যাও 3। এরপরে 8 আছে, 1 2 3, 8 আছে 3টে। নেক্সট আছে 9 1 2 3, 9 আছে 3টে। তাহলে এখানে সবকটা পরিসংখ্যা সমান, সর্বোচ্চ পরিসংখ্যা নেই, সুতরাং এখানে সংখ্যাগুরু মান কোনোটি হবে না। তাহলে উত্তর হবে ডি, কোনোটি নয়। আচ্ছা, তারপর 2 দাগা আছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে ব্যাসার্ধ ধরে নেব 4r 5r, উচ্চতা ধরে নেব h1 h2। তাহলে আয়তনের অনুপাত 1:4 দেওয়া আছে, এখান থেকে উচ্চতার অনুপাত পেয়ে যাব। তো এখানে লিখব যে মনে করি শঙ্কু দুটির শঙ্কু দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে, আচ্ছা r1 যেটা আছে এটা ধরলাম 4r একক, কারণ 4:5 আছে, 4r একক ও r2 সমান 5r একক। আচ্ছা, তারপরে উচ্চতার অনুপাত, উচ্চতা যথাক্রমে h1 ও h2, উচ্চতা h1 h2। অতএব আয়তনের অনুপাত শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা হলো শঙ্কুর আয়তনের সূত্র, 1/3 পাই আর স্কয়ার এইচ। এখানে r1 h1, এখানে r2 h2। তো এই অনুপাত দেওয়া আছে 1:4, তাহলে 1/4 লিখবো, 1 3 1 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, তাহলে পাবো r1, দেখো r1 আছে 4r, তাহলে 4r তার হোল স্কয়ার ইন্টু h1 বা এখানে r2 আছে 5r, তাহলে 5r তার হোল স্কয়ার ইন্টু h2 সমান 1/4। এখান থেকে 4 4 16 আর স্কোয়ার বাই 5 5 25 আর স্কোয়ার ইন্টু h1 বাই h2
সমান 1/4, বা এখানে লিখতে পারি আর স্কয়ার কেটে দিলাম, তাহলে h1/h2 সমান 1/4 লিখব এবং এই সংখ্যাটাকে উল্টে লিখব, অর্থাৎ 25/16। তাহলে 1/4 × 25/16, তাহলে 25/4 = 64। তাহলে অতএব h1:h2 সমান 25:64। তিন দাগে আছে tan আলফা প্লাস cot আলফা সমান 2, tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মান কত হবে? tan আলফা প্লাস cot আলফা সমান 2 বা tan আলফা প্লাস 1/tan আলফা সমান 2। নিচে এক ভাবতে হবে, 1 এবং tan আলফা এর লসাগু করতে পারি, বা আমরা উভয় পক্ষকে tan আলফা দিয়ে গুণ করতে পারি। তাহলে tan আলফা বাম পক্ষে গুণ করছি ইন্টু tan আলফা প্লাস 1/tan আলফা, এই পদটাকেও tan আলফা দিয়ে গুণ, সমান 2 × tan আলফা। তো tan আলফা কেটে গেল, তাহলে হচ্ছে tan আলফা tan স্কোয়ার আলফা, 2 tan আলফা এবার লিখব -2 tan আলফা প্লাস এখানে 1, এটা সমান 0। তো a প্লাস বি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যদি ভেঙে দিই, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই আকারে লিখলে এখানে পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 0। এখানে দেখো 1 স্কোয়ার লিখতে পারি, আর tan স্কয়ার আলফার জায়গাতে আমি tan আলফা তার হোল স্কয়ার লিখতে পারি। তো এর জায়গাতে tan আলফা আর বির জায়গাতে 1, তাহলে tan আলফাকে a ধরলে 1কে b ধরলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 2 tan আলফা ছিল, 2 tan আলফা মিলে যাচ্ছে, 2 1 2 tan আলফা, এটা 1 এর স্কোয়ার 1, এটা tan আলফার স্কোয়ার tan স্কয়ার আলফা। তো এখন আমরা লিখতে পারি যে এটা অ্যাকচুয়ালি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রের আকারে আছে। তাহলে tan আলফা মাইনাস 1 হোল স্কয়ার সমান 0, বা tan আলফা মাইনাস 1 এটা সমান 0। এখান থেকে পাই tan আলফা সমান 1, tan আলফা সমান 1 পেলাম, tan আলফা সমান 1 পেলাম। অতএব tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা সমান tan আলফা তো 1, তাহলে এটা 1 টু দি পাওয়ার 13 প্লাস কটের জায়গাতে আমরা 1/tan আলফা লিখতে পারি, তাহলে 1/tan টু দি পাওয়ার 13 আলফা সমান 1 এর পাওয়ারে 13, তাহলে এটা 1 হলো, প্লাস 1/tan টু দি পাওয়ার 13 আলফা, তাহলে এখানে 1 দিলাম, তার পাওয়ারে এই 13 দিলাম, তাহলে 1 প্লাস 1 হবে, এটা 13খানা 1 গুণ করলে 1ই হয়, তাহলে এটা সমান 2। তাহলে এটা সমান 2 হলে এই tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা এর মানও 2 হবে। তারপরে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি ও সি বিন্দুগামী, এ বি ও 35 ডিগ্রি, এ সি ও 45 ডিগ্রি হলে বিওসি এর মান কত হবে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি এ বি সি বিন্দুগামী, তার মানে হলো এবিসি যদি একটা ত্রিভুজ হয়, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তটি হলো ওই ত্রিভুজের একটা পরিবৃত্ত। অ্যাকচুয়ালি পরিবৃত্তটাকে এখানে অন্য ভাষায় বলা আছে। 1/4। তো এখানে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, তারপরে এই বৃত্তের উপরে 3খানা বিন্দু নিয়ে নিলাম, এ বি, এটা সি, এবিসি। তো ও বৃত্তের কেন্দ্র ও, এখানে ও নাম দিলাম বৃত্তের কেন্দ্র, তাহলে এবিও কোণ 35 ডিগ্রি, এ বি ও, এবিও এই কোণটা 35 ডিগ্রি, এটা 35 ডিগ্রি। তারপরে কোণ এসিও 45 ডিগ্রি, এ সি ও, এই কোণটা আছে 45 ডিগ্রি, এটা আছে 45 ডিগ্রি। আর বিওসি কোণের মান কত? অর্থাৎ
এই কোণটার মান বের করতে হবে। তো আমরা করব কি, এই ও সাথে ও এর সাথে ও বিন্দু যোগ করে আমরা বাড়িয়ে দেব, এখানে নাম দিলাম ডি, আর ও বিন্দুটা এখানে এইভাবে দিলাম, বা ও বিন্দুটা এখানে দিলাম। তাহলে আমরা যদি এই কোণটা জানতাম, এটা পরিধিস্থ কোণ আর এটা কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণ এই কোণটার মান এই কোণটার দ্বিগুণ হয়, তাহলে আমি বিএসি কোণটা জানার চেষ্টা করব। তাহলে বিএসি কোণের দুখানা কোণ আছে, একটা এইদিকে আছে আর একটা এইদিকে আছে। এখন এই যে এবিও ত্রিভুজ এর ওয়ে বাহু আর ওবি বাহু পরপর সমান, সেই জন্য এই কোণটা সমান, তাহলে এটা 45 হলে এটা 35 ডিগ্রি হলে এটা 35 ডিগ্রি। আবার এই ত্রিভুজে আসলে ওসি এবং ওএ পরপর সমান, তাহলে এই কোণটা আর এই কোণটা পরপর সমান, এটা 45 হলে এটা 45। তাহলে কি হবে, এখানে 35 এখানে 45 যোগ করলে আমরা এই কোণটা পাবো, আর এই কোণের ডবল হবে এটা। তো ত্রিভুজ ও এ বি এর ওএ সমান ওবি, তাই আমরা লিখতে পারি কোণ ও এ বি সমান কোণ ও বি এ, আর এটা আছে 35 ডিগ্রি। ত্রিভুজ ও এ সি এর এখানে ওএ সমান ওসি, তাহলে কোণ এই কোণটা এর নাম ও এ সি সমান কোণ ও সি এ, এটার মান 45 ডিগ্রি। তাহলে এদিকটা 45 এদিকটা 35, তাহলে মোট হবে 45 প্লাস 35 কোণ বিএসি, এদিক পেলাম 35 ডিগ্রি আর এদিক পেলাম 45 ডিগ্রি, তাহলে যোগ করে হলো 80 ডিগ্রি। এখন কোণ বি ও সি সমান 2 ইন্টু কোণ বিএসি, অর্থাৎ পরিধিস্থ কোণের দ্বিগুণ, 2 ইন্টু 80 ডিগ্রি, তাহলে এটা হলো 160 ডিগ্রি। এখানে অপশান নাম্বার এ। 5 আছে এ প্লাস বি সমান √5, এ মাইনাস বি সমান √3 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত হবে? তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করতে গেলে আমাকে এ প্লাস বি এর মান জানতে হবে আর এ বির মান জানতে হবে। তো এ প্লাস বি এর মান তো জানা আছে, কিন্তু এ বি এর মানটা জানা নেই, তাহলে এ বির মান আমরা বের করে নেব। এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হলো এবি, এটা হলো আচ্ছা বাই 2, এটা হলো এবির সূত্র। তো এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখন এ প্লাস বি এর মান আছে √5, তাহলে √5 বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস, আর এটা আছে √3 বাই 2 তার হোল স্কোয়ার সমান 5-এর 2 দুগুণে 4, 3-এর 2 দুগুণে 4, 4 লসাগু হলে 5 মাইনাস 3 সমান 2-এর 4 সমান 1-এর 2। তো এখন বের করতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি এর মান √5, তাহলে এখানে √5 তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস 2 এ বি এর মান 1-এর 2 এভাবে লিখলাম। তো সমান এটা হবে 5 মাইনাস 1 আর এটা ইজ ইকুয়াল টু 4। আমরা এভাবে না করে অন্যভাবে করতে পারতাম, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখান থেকেই শুরু করতাম অঙ্কটা, এখান থেকেই শুরু করে এখানে কী করতাম 1-এর 2 লিখতাম ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে 2টা আনার জন্য আমি 1-এর 2 গুণ করেছি। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 1-এর 2 ইন্টু এই যে এ প্লাস বি এর মান √5, তাহলে √5 তার হোল স্কোয়ার লিখব প্লাস √3 তার হোল স্কোয়ার লিখব সমান 1-এর 2 ইন্টু 5 প্লাস 3 সমান 1-এর 2 ইন্টু 8, তাহলে এর মান 4, তাহলে এভাবেও 4 আসবে, এভাবেও 4 আসবে। 6 দাগে আছে কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে আই সমান PRT/100 সরল সুদ নির্ণয়ের যে সূত্র,
এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। তো আই সমান পি আর টি বাই 100। আই পি আর টি কিসের মান কত দেওয়া আছে সেগুলো প্রথমে এখানে লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে আই সমান পি সমান আর সমান এবং টি সমান। এখন আসল তো বলা নেই, তাহলে আসল x টাকা ধরলাম। এবার সুদে আসলে দ্বিগুণ হলে সেটা হবে 2x টাকা। তাহলে সুদ বের করতে গেলে এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করতে হবে, সমান x টাকা হলো। আর সুদের হার বের করতে হবে, এখানে আর এর জায়গাতে প্রশ্ন চিহ্ন, আর 10 বছরে দ্বিগুণ হয়েছে, এটা 10 বছর। তাহলে লিখবো আমরা জানি যে, বলে এই সূত্রটা লিখব। আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, বা বজ্রগুণ করলে পাই পি আর টি সমান 100 আই। এখান থেকে পাই আর সমান 100 আই, তার নিচে হবে আর সমান লিখছি, তাহলে পি আর টি নিচে আসবে, পি টি সমান 100 ইন্টু আই ফর এক্স। আয়ের মান এক্স বসিয়ে দিলাম, পি এর মান এক্স বসিয়ে দিলাম এবং টি এর মান 10 বসিয়ে দিলাম। তাহলে এটা 10 সমান 10, অতএব আর সমান 10%। দুই জায়গা আছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। এক, ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীদৈর্ঘ্য সমান, এখানে হবে সমান, শ্রেণীদৈর্ঘ্য সমান হতে হয়। তারপরে আছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভিতরে সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য 1.5 সেন্টিমিটার। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার বলা আছে। তাহলে ছবিটা আঁকলে বোঝা যাবে যে সর্ববৃহৎ বা সর্বাপেক্ষা দীর্ঘ কত লম্বা দণ্ড রাখা যাবে। তো আমি এখানে একটা লম্ববৃত্তাকার চোঙ আঁকছি। এটা হলো, তো সর্ববৃহৎ দণ্ড বলতে আমরা এভাবে রাখতে পারি, এটা হচ্ছে সবচেয়ে বড় হবে। তো এটা হলো ব্যাস, এটা হলো উচ্চতা, আর এটা হলো সেই দণ্ডের দৈর্ঘ্য এ বি সি। এবিসি হলো, আচ্ছা এটা উচ্চতা, এটা ব্যাসার্ধ, এবার এটা দণ্ডের দৈর্ঘ্য। তাহলে উচ্চতা, ব্যাসার্ধ এবং এই দণ্ডের দৈর্ঘ্য মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করেছে, যার অতিভুজ হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য। তো এখানে লিখে নেব ব্যাসের দৈর্ঘ্য, ব্যাস সমান 3 সেমি, আর উচ্চতা সমান 4 সেন্টিমিটার। এটা 4 আছে, আর ব্যাস অর্থাৎ 2r, এটা আছে 3 সেমি। তাহলে দণ্ডের দৈর্ঘ্য পিথাগোরাসের সূত্র থেকে পাই যে এবি সমান স্কোয়ার রুট অফ লম্ব অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে লম্ব এইচ স্কোয়ার প্লাস ভূমি 2r স্কোয়ার। তো এত কিছু না লিখে আমরা লিখতে পারতাম 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটা না লিখলেও চলতো। তো যাই হোক, এত সেন্টিমিটার হবে। তাহলে 4 4 16, 3 থেকে 9 সেমি সমান রুট 25 সেমি সমান 5 সেন্টিমিটার। এরপরে 2-3, সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 হলে কস থিটা এর মান কত হবে? সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2 আছে, এখান থেকে কস থিটা এর মান বের করতে হবে। তো আমরা জানি যে সাইন 30 ডিগ্রির মান 1/2 হয়, তাহলে 1/2 এর জায়গাতে আমরা সমান দিয়ে সাইন 30 ডিগ্রি লিখতে পারি। এখন এই দুই পক্ষ যদি তুলনা করি, সাইন মনে মনে উঠিয়ে দিই, তাহলে দেখব কি থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি হচ্ছে, অতএব থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 30 ডিগ্রি। আর এখান থেকে পাই থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, আর এটা সমান
এটা সমান 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি পেলাম থিটার মান, অতএব cos থিটা সমান cos 60 ডিগ্রি, আর cos 60 ডিগ্রি তো হয় 1/2। নেক্সট আছে 2/4। 2/4 আছে একটি বৃত্তস্থ সামুদ্রিক একটি ড্যাশ চিত্র, এটা আয়তাকার চিত্র, কারণ বৃত্তস্থ সামুদ্রিক অবশ্যই আয়তক্ষেত্র হয়। আয়তাকার চিত্র কথাটা লেখাই আছে। 2a সমান 3b সমান 4c হলে a/b/c এর মান কত হবে? 2a সমান 3b সমান 4c আছে, আমাকে a/b/c বের করতে হবে, তাহলে এটা সমান k ধরে নিই, এটা সমান k ধরি, অতএব a সমান k/2, b সমান k/3 ও c সমান k/4। তাহলে অতএব a/b/c সমান k/2 k/3 k/4। 2, 3, 4 এর লসাগু 12, তাহলে k/2 তাকে 12 দিয়ে গুণ, k/3 তাকে 12 দিয়ে গুণ, লসাগু দিয়ে প্রত্যেকটা পদকে এভাবে গুণ করতে হবে। তাহলে k/4 × 12, 3 4 12, 4 6, তাহলে সমান 6k = 4k = 3k, k দিয়ে ভাগ করলে 6:4 = 3। এটা হচ্ছে a/b/c এর মান। পরবর্তী অঙ্ক আছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারগণ সমান সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলা হয়। তাহলে এটা হবে সরল অংশীদারি কারবার। সরল আর মিশ্র দুই রকম হয়। সরল যদি ভিন্ন ভিন্ন সময়ের জন্য হয় তাহলে সেটা হতো মিশ্র অংশীদারি কারবার। সত্য বা মিথ্যা লিখতে হবে। 3-1 ক্রমযৌগিক পরিসংখ্যা লেখচিত্রটির বক্ররেখাকে অজাইব বলা হয়, এটা সত্য। বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার। এটা হিসাব করে দেখতে হবে 1000 হচ্ছে কি হচ্ছে না। তাহলে প্রথমে জমির ক্ষেত্রফল বের করে নিতে হবে, সেই ক্ষেত্রফলের সঙ্গে উচ্চতা গুণ করলে আমরা যে বৃষ্টির জল তার আয়তন বের করতে পারবো। তাহলে বর্ষার সময় 2 হেক্টর জমি, তাহলে হেক্টর থেকে আমরা প্রথমে আর করে নেব এবং আর বের করার পরে সেটাকে বর্গমিটার, কত বর্গমিটার হচ্ছে সেটা বের করতে পারবো। এটা আছে 3-2, তাহলে 2 হেক্টর আমরা জানি যে 100 হেক্টর, এই 100 আর সমান 1 হেক্টর হয়। তাহলে 2 হেক্টর সমান 2 × 100 আর প্রত্যেক 100 বর্গ মিটারে 1 আর হয়, তাহলে সমান 2 × 100 × আবার 100 দিলাম এত বর্গ মিটার, তাহলে এটা সমান 2 এর পিঠে 4টে শূন্য বর্গমিটার। এটা জমির ক্ষেত্রফল পেলাম। আচ্ছা, তাই এখানে বলা আছে যে 5 সেন্টিমিটার উচ্চতার 5 সেন্টিমিটার উচ্চতার হলে জলের উচ্চতা 5 সেন্টিমিটার, তাহলে এটাকেও মিটার করে নেব। তাহলে জলের উচ্চতা সমান 5 সেন্টিমিটার, যদি আমি মিটারে পরিণত করি তাহলে 5/100 মিটার, অতএব জলের আয়তন এই যে এটা 20,000 বর্গমিটার ইন্টু 5/100, তাহলে এটা ঘনমিটার।
1 2 1 2, দুটো শূন্য বাকি আছে, 5 2 10, তাহলে 10 হলো, ডান দিকে দুটো শূন্য বসিয়ে দিলাম, ঘনমিটার। তাহলে জলের আয়তন হবে এই 1000 ঘনমিটার, প্রশ্নেও তাই আছে, সুতরাং এটা হবে সত্য। চারের এক দেখে আছে, আমার বন্ধুরা নভেম্বর মাসে 20 দিন, 25 দিন, 10 দিন, 18 দিন, 21 দিন, 18 দিন, 16 দিন ও 22 দিন উপস্থিত থাকলে বন্ধুদের উপস্থিতির দিন সংখ্যার মধ্যমা নির্ণয় করো। তাহলে এই উপস্থিতির দিনগুলোকে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তো উপস্থিতির দিন সংখ্যা প্রদত্ত উপস্থিতির দিন সংখ্যাকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তো এখানে যে দিনগুলো আছে দেখো, 20 25 10, তাহলে প্রথমে লিখব 10 দিন, 10-এর পরে আছে 16 দিন, 10 দিন 16 দিন, 10 16, তারপরে 18 দিন, 18 দিন দুটো আছে, 10 16 18 18, তারপরে 20 দিন, 20 দিন একটা আছে, এরপরে 21 দিন, 22 দিন আর 25 দিন। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8খানা আছে। তাহলে মধ্যমা বলতে আমরা মাঝখানের দিনগুলোকে বুঝি। তাহলে এখানে 1 2 8টা যদি হয়, এভাবে আমরা 3 ঘর এগিয়ে গেলাম, 1 2 3, এদিক থেকেও 3 ঘর এগিয়ে আসছি। তাহলে দেখতে পাচ্ছি মাঝখানে এই দুটো দিন আছে, 18 দিন এবং 20 দিন। তাহলে মধ্যমা সমান এই 18 এবং 20 গড়, মধ্যমা সমান 18 দিন প্লাস 20 দিন বাই 2 সমান 19 দিন। এভাবে করতে পারি। আর এছাড়াও আমরা আর একটা পদ্ধতিতে করতে পারি, যেখানে 1 2 3 4 5 6 7 8, 8খানা সংখ্যা আছে, তাহলে লিখবো এখানে, এই পর্যন্ত করলে উত্তর ঠিক আছে। আর এভাবে করতে না চাইলে আমরা আর একটা বিকল্প পদ্ধতি করাচ্ছি। তাহলে এখানে n সমান 8, এটি জোড় সংখ্যা, অতএব n/2 সমান 8/2 সমান 4, আর n/2 প্লাস 1 সমান 4 প্লাস 1 সমান 5। তাহলে মধ্যমা সমান চতুর্থ পদ 4 বেরিয়েছে, তাহলে চতুর্থ পদ প্লাস 5 বেরিয়েছে, তাহলে পঞ্চম পদ বাই 2। তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, তাহলে 18 আর 20 সমান 19 দিন। আচ্ছা, 2 জায়গায় আছে 6 সেমি ব্যাসের একটি নিরেট রৌপ্য গোলককে গলিয়ে 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্য পাত তৈরি করা হলো।
পাতটি কত পুরু হবে তা নির্ণয় করো। তাহলে প্রথমে 6 সেমি ব্যাসের যে রৌপ্য গোলক তার আয়তন বের করে নিতে হবে। আর 6 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তাকার রৌপ্য পাত তৈরি করা হয়েছে। তাহলে এটা এখানে যে আয়তন বেরোলো, রৌপ্য পাতের ক্ষেত্রফল বের করে তার যত পাতটি কত পুরু তত দিয়ে গুণ করলে আমরা এর আয়তন পাবো। তাহলে এই দুই আয়তন সমান। তো কী করতে হবে, এই ঘনফলকে এই 6 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার রৌপ্য পাতের যে ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে সেটি কত পুরু সেটা পাওয়া যাবে। তাহলে প্রথম কাজ হবে যে ডিরেক্ট রৌপ্যগুলোকে আয়তন বা ঘনফল নির্ণয় করা। নিরেট রৌপ্য গোলকের ব্যাসার্ধ ব্র্যাকেটে আর, এটা 6 সেন্টিমিটার বাই 2, কারণ 6 ব্যাস বলা আছে, সমান 3 সেমি। তাহলে আয়তন সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 পায়ের মান দেব 22/7। আচ্ছা, পায়ের মান না বসালেও চলবে এখন। তো 4/3 পাই আর এর মান 3 কিউব, এত ঘন সেমি। তো সমান 4/3 ইন্টু পাই, কারণ আমরা যখন এই এই পাতের ক্ষেত্রফল বের করবো তখন আরেকটা পাই আসবে, সেই পাইয়ের সাথে এই পাই কেটে যাবে, ইন্টু 3 3 3 9 27 সেমি কিউব 9 4 9 36 সমান 36 পাই। এটা আছে রৌপ্যগোলকের ঘনফল বা আয়তন। এরপরে বৃত্তাকার পাতের ব্যাসার্ধ সমান, আচ্ছা ব্যাসার্ধ আর সমান, এখানে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বলা আছে, তাহলে 6 সেমি। অতএব পাতের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার সমান পাই ইন্টু আর ফর 6 স্কয়ার বর্গ সেমি, মানে সেমি স্কয়ার দিলাম, এটা সমান 6 36, তাহলে 36 পাই সেমি স্কয়ার। অতএব পাতের বেধ বা কত পুরু সেটা, পাতের বেধ সমান এই যে 36 পাই বাই এখানে আছে 36 পাই সেন্টিমিটার, এখানে সেমি কিউব, এখানে সেন্টিমিটার নিচে, তাহলে একটা সেন্টিমিটার থাকবে, ওপর নিচে কেটে গেলে 1 সেন্টিমিটার। তো এখানে প্রশ্ন ছিল যে পাতটি কত পুরু হবে তা নির্ণয় করো। তাহলে অতএব পাতটি 1 সেমি পুরু হবে। তিনি আছে 25 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে বহিঃস্পর্শ করেছে 25 সেন্টিমিটার এবং 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত। তো এখানে এটা 25 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, আর এটা 9 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত। এখন বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে। এরপরে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, অর্থাৎ এখানে যে একটা স্পর্শক আঁকি, স্পর্শক আঁকলাম, একটা নাম দিলাম এক্স ওয়াই, বৃত্তের কেন্দ্র পি, এখানে কিউ, তো
এখান থেকে এটা টেনে দিলাম, এখান থেকে এই দৈর্ঘ্যটা নিয়ে এখান থেকে বসিয়ে এই অংশ কেটে নিলাম। তো এখান থেকে এটা যুক্ত করে দিলাম। তাহলে এখানে দেখো, এখানে এ বি সি কিউ, এটা এই যে এবিসি কিউ চতুর্ভুজটা দেখতে পাচ্ছি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এক্স ওয়াই স্পর্শক আর এপি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে এপি, এই যে এপিটা এক্স ওয়াইয়ের উপর লম্ব, আবার এক্স ওয়াই স্পর্শক এবং বিকিউ স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে বিকিউটা এক্স ওয়াই স্পর্শকের উপর লম্ব, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আবার এই বাহুটা এই বাহুর সাথে সমান, তাহলে এটা একটা, যেহেতু এই দুটো সমান সেই জন্য কী হবে, সেই জন্য এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হবে। আর এটা আচ্ছা আচ্ছা, তাহলে এই যে এ বি সি কিউ, এ বি কিউ সি একটা, এ বি কিউ সি একটি আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র যখন, তখন আমরা বলতে পারি এবি সমান, এবি এবং সিপি পরপর সমান, সিকিউ, এবি এবং সিকিউ পরপর সমান। তাহলে আমি যদি সিকিউ এর দৈর্ঘ্য বের করি, তাহলে এবি স্পর্শকের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে দেখো এই কোণটা, এটা 90 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এর অতিভুজ পিকিউ, সি পিকিউ সমকোণী ত্রিভুজ, এবার দেখো এই সমকোণী ত্রিভুজে এটা অতিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এর কী মান আমরা জানি সেটা লিখে নিই। পি থেকে কিউ পর্যন্ত এটা 16 আর এটা 9, তাহলে 16, এটা হলো পিকিউ সমান 16 প্লাস 9 সেমি সমান 25 সেমি। আর সিপি সমান জানি, সিপি সমান দেখো এই এপি থেকে এসি বিয়োগ করতে হবে, তাহলে এপি হলো, তাহলে এপি মাইনাস এসি, আবার এসি আর বিকিউ পরপর সমান, সেইভাবে এঁকেছি বিকিউ, অর্থাৎ এটা 16 আর এটা 9, 16 থেকে 9 বিয়োগ করছি, তাহলে এটা হলো 7 সেমি। তো পিথাগোরাসের সূত্র থেকে পাই আমরা, পিথাগোরাসের সূত্রানুযায়ী অতিভুজের স্কোয়ার অর্থাৎ পিকিউ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে পিকিউ এর মান আমরা জানি, পিকিউ হলো 25 স্কোয়ার সমান সিপির মান এখনই পেলাম 7 স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার, বা 25 625 সমান 7 প্লাস সিকিউ স্কোয়ার, বা সিকিউ স্কোয়ার সমান 625 মাইনাস 49, 9 আর 6 দিলে 15, হাতে 1 6, হাতে 1 5, 5 আর 7 দিলে 12, হাতে 1 5, তাহলে 576, বা সিকিউ সমান √576, তাহলে 576 বর্গমূল করতে হবে, হচ্ছে 2 2 4, 2 এর ডবল এখানে 4 নিলাম, তাহলে 4 4 16, 16 আর 17, বর্গমূল 24, তাহলে সমান 24। এটা হচ্ছে সিকিউ আর এবি একই, তাহলে অতএব এবি সমান সিকিউ আর এটা সমান 24 সেমি বেরিয়েছে, তাহলে অতএব সরল সাধারণ স্পর্শকের
দৈর্ঘ্য 24 সেমি। 4 দাগে আছে আর cos থিটা সমান 2√3, আর sin থিটা সমান 2 এবং 0 ডিগ্রি ইজ লেস দেন থিটা ইজ লেস দেন 90 ডিগ্রি হলে আর এবং থিটা এর মান নির্ণয় করো। আর cos থিটা সমান 2√3 আর sin থিটা সমান 2। তাহলে প্রথমে আর sin থিটাকে আর cos থিটা দিয়ে ভাগ করি, তাহলে আর sin থিটা বাই আর cos থিটা, আর sin থিটার মান 2 আর cos থিটার মান 2√3, আর কেটে দিলাম, 2 কেটে দিলাম, 1 থাকছে উপরে। তাহলে এখান থেকে পাই sin থিটা বাই cos থিটা অর্থাৎ tan থিটা সমান 1/√3 সমান tan 30 ডিগ্রি, অতএব থিটা সমান 30 ডিগ্রি। এরপরে কি করব, এরপরে আর এর মান বের করব। তাহলে এর বর্গ করে স্কোয়ার করছি, আর sin থিটা হোল স্কোয়ার প্লাস এর বর্গ করে আর cos থিটা হোল স্কোয়ার, এর বর্গ করলাম, দুটো বর্গ করে যোগ করছি। তাহলে ডান দিকটা তাই করতে হবে, 2 এর স্কোয়ার প্লাস 2√3 তার হোল স্কোয়ার। তাহলে বাদিকটা পাই আর সাইন স্কোয়ার থিটা, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সমান 2 2 4 প্লাস 2 2 4 √3 স্কোয়ার করলে 3 হয়, তাহলে 4 3 4 12, বা আর স্কোয়ার কমন নিলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 16, বা আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান 1 সমান 16, বা আর স্কোয়ার সমান 16, তাহলে আর সমান √16 সমান 4। তাহলে পেলাম অতএব থিটা সমান 30 ডিগ্রি ও আর সমান 4। a/b সমান 3:2, b/c সমান 3:2, a - b b - c এই সমান কত? a/b সমান 3:2 ও b/c সমান 3:2, তাহলে a/b সমান 3/2 আর b/c সমান 3/2। এখানেও বি এখানেও বি, বাট সংখ্যা দুটো আলাদা। 2 আর 3 লসাগু 6, তাহলে আমি 2কে 6 করার জন্য ওপর নিচে 3 গুণ করব। 3 আচ্ছা 6 লসাগু, তাহলে 3কে 6 করার জন্য উপর নিচে 2 গুণ করব। তাহলে এটা হলো 3 3 9, 3 2 6, 3 2 6, 2 2 4। তাহলে পেলাম a/b/c সমান a for 9, b for 6, c for 4। তাহলে এবার a b c ধরে নেব, মনে করি বা ধরি a সমান 9কে, b সমান 6কে ও c সমান 4কে। ঠিক আছে, তো এবার অতএব a - b বাই b - c সমান a for 9কে, b for 6কে, b for 6কে, c for 4কে। 9 থেকে 6 বিয়োগ করলে আমরা পাই 3কে, 6 থেকে 4 বিয়োগ করলে আমরা পাই 2কে, কে কেটে দিলাম, তাহলে সমান 3/2। অতএব a - b b - c সমান 3:2। তিন মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে এখানে 3 মাস অন্তর পাল্টাচ্ছে, 9 মাসে পর্ব থাকবে 3খানা, আর সুদের হার এখানে 8% আছে, 8% সুদ, এটা 12 মাসে 8 টাকা। তাহলে 3 মাসে কত সুদ হবে সেটা আমরা বের করে নেবো আলাদা করে।
তাহলে এখানে লিখব কি সুদের হার, তাহলে 100 টাকায় 12 মাসের সুদ, 1 বছর মানে 12 মাস, 12 মাসের সুদ সমান 8 টাকা। 100 টাকায় 1 মাসের সুদ সমান 8/12 টাকা, আর 100 টাকায় 3 মাসের সুদ সমান 8 × 3/12, 2 সমান 2 টাকা। সুদের হার 2%। এবার লিখব এখানে আমরা জানি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় যে সূত্র আছে এ সমান, তাহলে এখানে এ সমান আমরা বের করব। তারপরে আসল পি আছে 10,000 টাকা, পি সমান 10,000 টাকা। তারপরে সুদের হার ব্র্যাকেটে আর, এটা আছে 2%, আর সুদের পর্ব এন, এটা 9 মাসে 3 মাস করে 3খানা পর্ব থাকে 3। তাহলে আমরা জানি যে এ সমান পি × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। এ বের করতে হবে, এ সমান পি ফর 10,000 1 + r এর মান 2/100, আর পাওয়ারে এখানে 3 হবে। তাহলে এখানে দেখো, এখানে ছিল 1 + r/100 হোল টু দি পাওয়ার 3 সমান 10,000, এটা কাটাকুটি করলে 50, তাহলে 50 একে 50 আর 51, 51/50 তার কিউব সমান 10,000 × 51/50 × 51/50 × 51/50। তো 1 2 3 1 2 3, তাহলে 5 5 × 10 2, তো এখানে 5 × 5 = 25। তো এখানে হচ্ছে 51 51 51 2 গুণ করতে হবে, তাকে 5 × 5 = 25 দিয়ে ভাগ, তাহলে 2 × 51 × 51 × 51/5 × 5 = 25। তাহলে 51 51 গুণ করে এটা হলো, এর সাথে আবার 51 গুণ করব, তাহলে 1 1 1 0 1 0 6 1 6 2 1 2, 5 1 5 5 0 0, 5 6 30 0, 5 6 30 0 হাতে 3, 5 2 10 আর 3 13। এটা হচ্ছে 1 5 6 2 1 3, 1 3 2 6 5 1/25 টাকা। তাহলে এটা হলো সুদ আসল মিলে, অতএব সুদ সমান, এর থেকে 10,000 টাকা বিয়োগ করতে হবে, 1 3 2 6 5 1/25 মাইনাস 10,000। আচ্ছা, এর সাথে এখন 2 গুণ আছে, তো 2 1 2, 5 2 10 0 হাতে 1, 6 2 12 আর 1 13 হাতে 1, 2 2 4 আর 1 5, 3 2 6 2 1 2। তাহলে এটা হচ্ছে 2 6 5 3 0 2, 2 6 5 3 0 2, 2 6 5 3
02। এখানে 25 লসাগু, তাহলে 2 6 5 3 0 2 মাইনাস 25 এবং 10,000 গুণ করলে 25, তার ডান দিকে 4খানা শূন্য টাকা। তাহলে এর থেকে 25 ডান দিকে 4খানা শূন্য বিয়োগ করব, বিয়োগ করলে 2 0 3 5 1, তাহলে 1 5 3 0 2, তাকে ভাগ করব 25 দিয়ে। তাহলে 6 25 150, বিয়োগ করে 3, 0 নামালাম, 25 একে 25, 5 2 নামালাম, 25 2 50, দশমিক নিয়ে 0, তাহলে 25 0 0 আর একটা 0 নিলাম, তাহলে 8 25 200, তাহলে এটা হচ্ছে 612.08 টাকা। এটা হলো সুদের পরিমাণ। এটা বেরোলো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। পরবর্তী আছে এ একক, বি একক ও সি একক মাত্রা বিশিষ্ট একটি ঘরের মাত্রাগুলির ভিতর সম্পর্কটি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ সমান 0। ঘরের হলে ঘরটির আকৃতি কীরূপ? তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এবিসি দিয়ে, আর এবিসির মধ্যে সম্পর্ক এটা সমান 0 আছে। তাহলে আমরা শুরু করবো এখান থেকে। এটা সমান 0 বলা আছে, তাহলে এখান থেকে আমরা চেষ্টা করব এ বি ও সি এর মধ্যে সম্পর্ক বের করার। তো উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca সমান 0 ইন্টু 2, সেটা 0ই হবে। এবার a স্কোয়ার একটা নিলাম মাইনাস 2ab, এখান থেকে বি স্কোয়ার একটা নিলাম প্লাস বি স্কোয়ার দুটো ছিল, একটা নিয়েছি এখানে আরেকটা এখানে নিলাম, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, এখান থেকে একটা সি স্কোয়ার নিয়েছি, তাহলে সি স্কোয়ার দুটো ছিল একটা নিয়েছি, আর একটা এখানে সি স্কোয়ার হবে মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার একটা নিয়েছিলাম আর একটা ছিল, তো সেটা এখানে নিলাম সমান 0। তাহলে এটা হলো এ স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। এটাও তাই, বি মাইনাস সি হোল স্কোয়ার লিখতে পারবো, এখানে সি মাইনাস এ হোল স্কোয়ার লিখতে পারবো। তাহলে এখানে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এবার আমরা জানি যে 2 বা তার বেশি রাশির বর্গের সমষ্টি 0 হলে তারা পৃথকভাবে 0 হয়, অর্থাৎ এই 3টি রাশির বর্গের সমষ্টি 0 হয়েছে। তাহলে প্রত্যেকটা রাশি পৃথকভাবে আমরা 0 লিখতে পারবো। তাহলে অতএব এ মাইনাস বি সমান 0 বা এ সমান বি, এরপরে বি মাইনাস সি সমান 0 বা বি সমান সি ও সি মাইনাস এ সমান 0, এখান থেকে বলা যায় সি সমান এ। তাহলে কি পেলাম? আমরা পেলাম এ সমান বি আর বি সমান সি, তাহলে এ সমান বি সমান সি। তাহলে এ বি সি পরপর সমান, কিন্তু এ বি সি ছিল 3খানা মাত্রা, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান বেরিয়েছে। সুতরাং এটা একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পরপর সমান বেরোয়। তাহলে ঘরটির আকৃতি কীরূপ আছে? তাহলে সুতরাং ঘরটির আকৃতি ঘনকাকার। ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, সুতরাং ঘরটির আকৃতি ঘনকাকার। 8 দাগে আছে একটি বৃত্তের জ্যা এর দৈর্ঘ্য 42 সেন্টিমিটার
এবং ওই জ্যাটি 30 ডিগ্রি বৃত্তাংশস্থ কোণ তৈরি করে। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে একটা বৃত্ত এঁকে নিতে হবে প্রথমে। এটা বৃত্তের কেন্দ্র, এটা হলো 42 সেন্টিমিটার জ্যা। এখন এই জ্যা এই বৃত্তাংশস্থ কোণ তৈরি করেছে। আমি যে কোনো একটা এখানে একটা বিন্দু নিলাম, এবি জ্যা এই এখানে বৃত্তাংশস্থ কোণ তৈরি করেছে 30 ডিগ্রি। এখন আমাকে এই বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে বৃত্তের কেন্দ্র ও, এখন ও বিন্দুর সাথে এ বিন্দু যোগ করলাম, ও বিন্দুর সাথে বি বিন্দু যোগ করলাম। তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা পরিধিস্থ কোণ। এটা 30 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি হবে। আবার ওএ বাহু ও বি বাহু পরপর সমান, এটা 60 ডিগ্রি হলে এটা 60 ডিগ্রি, আবার এটাও 60 ডিগ্রি। অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ। এটা যেহেতু 42 সেন্টিমিটার, এটাও 42 সেন্টিমিটার হবে, এটাও 42 সেন্টিমিটার হবে। ওএ 42 সেন্টিমিটার। তাহলে ওএ অ্যাকচুয়ালি এই বৃত্তের ব্যাসার্ধ, সুতরাং এই বৃত্তের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার। তাহলে লিখব কি? তাহলে লিখব ছবিতে এপিবি বৃত্তস্থ কোণ এটা সমান 30 ডিগ্রি। অতএব কোণ এ ও বি সমান কেন্দ্রস্থ কোণ, যেখানে এবি চাপের উপর অবস্থিত। এবি চাপের উপর অবস্থিত। অতএব এটা সমান 2 × 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে এ ও বি 60 ডিগ্রি কোণ। আচ্ছা, এবার ওএ আর ও বি পরপর সমান, ওএ সমান ওবি। তাহলে ওএ সমান ওবি, তাহলে ও এ বি কোণ আর ও বি এ কোণ পরপর সমান। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি, তার থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম। তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে যে কোণ পাওয়া যাবে তাকে দুভাগে ভাগ। তাহলে 120 ডিগ্রি বাই 2, আর এটা সমান 60 ডিগ্রি। অর্থাৎ এই দুটো কোণও আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ ও এ বি এর, ত্রিভুজ ও এ বি, আচ্ছা আমরা বলতে পারি ত্রিভুজ ও এ বি একটি সমবাহু ত্রিভুজ। একটা সমবাহু ত্রিভুজ। অতএব ও এ সমান ও বি সমান এ বি, আর এ বি সমান দেওয়া আছে 42 সেন্টিমিটার। তাহলে ও এ ও বি এগুলো বৃত্তের ব্যাসার্ধ। অতএব বৃত্তটির ব্যাসার্ধ 42 সেন্টিমিটার। নয় দেখা যাচ্ছে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ডট 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 tan 89 ডিগ্রি এর মান নির্ণয় করো। এক ডিগ্রি আছে, 2 ডিগ্রি আছে, তোমার tan 3 ডিগ্রি আছে।
আচ্ছা, তাহলে এইভাবে 89 পর্যন্ত, তাহলে আমি ট্যান এখানে 44 ডিগ্রি পাবো, যেতে যেতে ট্যান 45 ডিগ্রি পাবো, ট্যান 46 ডিগ্রি পাবো। তাহলে এইভাবে যেতে যেতে ট্যান এখানে 89 আছে, তার আগে 88, তার আগে 87, ট্যান 87 ডিগ্রি ইন্টু ট্যান 88 ডিগ্রি ইন্টু ট্যান 89 ডিগ্রি, এভাবে পাবো। তো এই কোণগুলোকে পাল্টাবো, 89, 88, 87, 46, তাহলে সমান ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 দিলাম ইন্টু ট্যান 44 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান যে 46 ডিগ্রি আছে, আমরা 46কে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি ইন্টু ডট 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 দিয়ে এখানে 87 আছে, তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, এটা হয়ে গেল 87 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এটা হলো 88 ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু ট্যান 44 ডিগ্রি ইন্টু ট্যান 45 ডিগ্রি মান 1 ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা কট থিটা, অর্থাৎ কট 44 ডিগ্রি হবে, কট 44 ডিগ্রি। এইভাবে এগুতে এগুতে আমরা পাবো এটা ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কট 3 ডিগ্রি পাবো ইন্টু কট 2 ডিগ্রি পাবো, আর এটা কট 1 ডিগ্রি। তাহলে আমরা জানি কট সমান 1/10, তাহলে ট্যান 44 ডিগ্রি এখানে 1 গুণ করলে কোনো চেঞ্জ হবে না, সুতরাং একটা আমরা নাও লিখতে পারি। এবার কট 44 ডিগ্রিকে আমরা লিখতে পারি 1/10 44 ডিগ্রি ইন্টু, এভাবে এগোতে এগোতে আমরা পাবো ট্যান এই কট 3 ডিগ্রি, তাহলে 1/10 3 ডিগ্রি ইন্টু 1/10 2 ডিগ্রি ইন্টু 1/10 1 ডিগ্রি। তাহলে ট্যান 3 ডিগ্রি ট্যান 3 ডিগ্রি উপর নিচে আছে, ট্যান 2 ডিগ্রি ট্যান 2 ডিগ্রি, ট্যান 1 ডিগ্রি ট্যান 1 ডিগ্রি, এরপরে 4টা কাটবে। 87 আগে কত ছিল দেখো, 87 আগে 86 ছিল, 4 ডিগ্রিটা 86 ডিগ্রির সাথে কাটবে, 5 ডিগ্রিটা 85 সাথে কাটবে, এরকম কাটতে কাটতে সব কেটে যাবে, শুধু 45 ডিগ্রিটা কাটবে না। তো যার মানে এখানে 1 আমরা বসিয়েছিলাম, তাহলে আলটিমেটলি কেটে গিয়ে এখানে 1 পড়ে থাকবে। তাহলে এখানে 4-এর 10। এক্স সমানুপাতি ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতি জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। এক্স সমানুপাতি ওয়াই জেড ও ওয়াই সমানুপাতি জেড এক্স, তাহলে এখান থেকে বলতে পারি বা এক্স সমান k1 ওয়াই জেড ও ওয়াই সমান k2 জেড এক্স, যেখানে k1 ও k2 ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা পাই জেড সমান এক্স বাই k1 ওয়াই, আর এখান থেকে পাই জেড সমান ওয়াই বাই k2 এক্স। তাহলে এখানে জেড সমান এটা পেলাম,
এখানে জেড সমান এটা পেলাম। অতএব জেড ইন্টু জেড সমান এক্স বাই কে ওয়ান ওয়াই ইন্টু এখানে জেড সমান ওয়াই বাই কে টু এক্স। ওয়াই ওয়াই কেটে দিলাম, এক্স এক্স কেটে দিলাম, তাহলে পাচ্ছি বা জেড স্কোয়ার সমান ওয়ান বাই কে ওয়ান কে টু বা জেড সমান রুট অফ ওয়ান বাই কে ওয়ান কে টু বা জেড সমান ওয়ান বাই রুট কে ওয়ান কে টু। তাহলে কে ওয়ান কে টু ধ্রুবক ছিল, তাহলে এটা সমান ধ্রুবক। তাহলে অতএব জেড একটি অশূন্য ধ্রুবক, জেড একটি অশূন্য কথার অর্থ যার মান শূন্য নয়। তাহলে আমরা কে ধ্রুবক ধরেছিলাম, কে এর মান শূন্য নয়, কে টুর মানও শূন্য নয়, সুতরাং এই ধ্রুবক সংখ্যাটার মানও শূন্য নয়। বার্ষিক 5% সরল সুদের হারে 2024 সালের 1 জানুয়ারি থেকে 7 আগস্ট পর্যন্ত 5,000 টাকার সুদ নির্ণয় করো। তাহলে এখানে দিন সংখ্যা কত দিন হচ্ছে সেটা বের করতে হবে, তারপরে দিনকে আমরা বছরে পরিণত করব। তাহলে 2024 সালের 1 জানুয়ারি থেকে 7 আগস্ট পর্যন্ত মোট দিন সংখ্যা বের করতে হবে। 2004 সালের 1 জানুয়ারি থেকে 7 আগস্ট মোট দিন সংখ্যা সমান জানুয়ারি মাসে 31 দিন প্লাস ফেব্রুয়ারি মাস, এটা একটা লিপ ইয়ার, কারণ 4 দিয়ে ভাগ করা যায়, সেই জন্য এই ফেব্রুয়ারি মাসে এটা 29 দিন হবে। মার্চ মাসে 31 দিন, এপ্রিল মাসে 30 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, মে মাসে 31 দিন, জুন মাসে 30 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, জুলাইতে 31 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই, তারপরে আগস্ট মাস এখানে 7ই আগস্ট আছে, তাহলে 7 দিন। তাহলে মোট হলো 1 2 3 4 5 6 7, 3 7 21 অর্থাৎ 210, 210 আর এখানে 1 211, এখান থেকে কম, তাহলে 210 211 212 213 আর এখানে 7 আছে 213, তাহলে 220 দিন হলো, 220 দিন। তাহলে এখানে এই সপ্তম দিনটা ধরবো না, কারণ সপ্তম দিনটা ওই দিন পর্যন্ত সুদ হিসাব করতে হবে, কিন্তু ওই দিনটা কমপ্লিট হয়নি, সেই জন্য এটা 6 হবে, আর এখানে 219 দিন হবে। তাহলে এখানে কি কি আছে দেখে নেওয়া যাক। আমরা আই সমান পি আর টি বাই 100 এই সূত্র ব্যবহার করব। তাহলে লিখবো এখানে আই সমান প্রশ্ন চিহ্ন, আসল এটা আছে 5,000 টাকা, তারপরে টি সময় এটা 219 দিন, আর তাকে 365 দিয়ে ভাগ করলে আমরা পাবো বছর। আচ্ছা, আর আর আছে 5%, তাহলে আই সমান পি আর টি বাই 100 সমান পি ফর 5000, আর ফর 5%, টি ফর 219 বাই 365 নিচে 100 সমান 5000 ইন্টু 5 ইন্টু 219 বাই 100 ইন্টু 365। তাহলে দুটো শূন্য কেটে দিলাম উপর নিচে,
এখন 5 এবং 365 যদি কাটাকুটি করে 5 দিয়ে 365কে ভাগ করছি, 5 7 35, 3 5 15, তাহলে এটা হলো 73। আচ্ছা 219 আছে, 73 দিয়ে কাটি কিনা দেখি। তাহলে এখানে 3 তিরিককে 9 যদি দিই, 3 তিরিককে 9, 3 সাথে 21, হ্যাঁ এটা কেটে 3 হচ্ছে। তাহলে এখানে হলো 3 আর এখানে 50, তাহলে 3 5 15 অর্থাৎ 150। অতএব সুদের পরিমাণ 150 টাকা। ত্রিভুজ এবিসিডি ও ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা যথাক্রমে 30 সেন্টিমিটার ও 18 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিআরএফ এর সদৃশকোণী, এটা সদৃশকোণীর চিহ্ন। বিসি ও ইএফ অনুরূপ বাহু হলে বিসি সমান 9 সেন্টিমিটার হলে ইএফ এর দৈর্ঘ্য কত হবে? তো এখানে ত্রিভুজ এবিসি আর ডিইএফ সদৃশ বলা আছে, তো আমি এখানে ত্রিভুজ এবিসি নিলাম আর এখানে ত্রিভুজ ডিইএফ নিলাম। আচ্ছা এখানে ডিইএফ কোথায় নাম দেব সেটা প্রশ্ন পড়ে দিতে হবে। বিসি এবং ইএফ বাহু অনুরূপ বাহু, বিসি এবং ইএফ অনুরূপ বাহু, তাহলে এখানে হবে ডি। তো আমরা জানি যে সদৃশকোণী ত্রিভুজের পরিসীমা যা অনুপাত হবে বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত তাই হবে, অর্থাৎ বিসি বাই ইএফ সমান ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিইএফ সমান, এটা আছে 30 আর এটা আছে 18 সমান 5/3। তাহলে বিসি বাই ইএফ সমান 5/3 হলো, বা বিসি এর মান দেখো এখানে বিসি এর মান 9 সেন্টিমিটার দেওয়া আছে, 9 সেন্টিমিটার বাই ইএফ সমান 5/3, বা 5EF সমান 3 নং 27, বা EF সমান 27 সেমি বাই 5। তো 5 দিয়ে 27কে ভাগ করব, 5 5 25, 4 5 20, তাহলে এটা হলো 5.4 সেন্টিমিটার। তাহলে অতএব ইএফ এর দৈর্ঘ্য 5.4 সেন্টিমিটার। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।